আমার জন্য একটু ডিফিকাল্টিস ছিল। কারণ আমি বিলং করি হচ্ছে মাদ্রাসা জেনারেল ব্যাকগ্রাউন্ড যেটাকে হচ্ছে আলিয়া ব্যাকগ্রাউন্ড বলে। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা আসলে ফিল্ম বানাবো। কিরকম আচ্ছা। ফিল্ম? শর্ট ফিল্ম। আমাদের কাছে ইকুইপমেন্ট কি আছে? আমাদের কাছে iPhone আছে। আমার ছোট্ট আচ্ছা। একটা ফোন ছিল, iPhone 4। এই জায়গায় যেই অপরচুনিটিস গুলা আছে সেগুলোকে গ্র্যাব করতে হবে এবং উইথ দ্যাট ওইটার ম্যাক্সিমাম ইউজ করে আমি কেমনে মানুষের ভালো করতে পারবো, পজিটিভ একটা ইমপ্যাক্ট রাখতে পারবো দুনিয়াতে। এইটাই কিন্তু আমাদের মেইন পারপাস ছিল। আল্লাহ এইজন্যই কিন্তু আমাদেরকে পাঠাইছে দুনিয়ায়। আমি ১ম থেকে আমার টার্গেট ছিল যে মানুষের উপরে আমার একটা ইমপ্যাক্ট থাকতে হবে যেটা পজিটিভ হইতে হবে। দ্যাটস হোয়াট কল দাওয়া। আমার চেনা ক্লাসরুম বন্ধ, তালা পড়ে আছে কতদিন। হাজার সুরের ছন্দ আর ক্যান্টিনে জামারিন। মনে পড়ে যায় স্মৃতিতে হাজার সুখের ক্ষণ। মনে পড়ে যায় টিফিনের পরে গল্পের আয়োজন। If someone asks me what is the dream of your life, what do you want from life, I always have one answer. I want my dreams to be real. A person can dream thousands of dreams in his lifetime. It's not that impossible to make them true as it seems. Not all my dreams come true. I faced failure countless times, but I stood up every time I failed. This is my story, the story I want to tell. As few days ago, I stood on stage and heard the pulse of thousands of people. After that, I felt like I had lost myself. At the moment, I realized the immense responsibility I carry. Through my art, I can touch their hearts, make them cry, make them laugh, and survey to my freedom. If I fail, give back to this world. I fear the soil beneath my feet won't forgive me. You know, I'm gonna share a very funny story of mine, which is like one day I got into a road and I was walking up to the store, market store, and I saw a person who told me that, okay, I know you, I've saw your work and I feel very motivated. Suddenly I asked that person a question that, why me? How you think that I inspired you? That person told me that I tell them story. Soja, soja, रहमते आलम. Soja, soja, रहमते आलम. रहमत के सरकार नबी जी. अल्लाह अल्लाह बिज़िक्रिल्लाहि तत्मइन्नुल कुलूब. But no, my story needs to be told. I need to keep dreaming. My life must feel like a dream. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউথ ভয়েস পডকাস্ট। আমরা ইতিমধ্যে যার সম্পর্কে দেখেছি এবং জেনেছি তিনি হচ্ছেন সাদ আল আমিন, যিনি কিনা রিসেন্টলি ইউএসের একটি স্বনামধন্য কলেজ যার নাম হচ্ছে নক্স কলেজ, সেখান থেকে তিনি 3 কোটি টাকার স্কলারশিপ পেয়েছেন। এছাড়া এই স্কলারশিপ পাওয়ার আগে তিনি কী ধরনের কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন এবং কী ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিলেন যা কিনা তার এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক হেল্প করেছে। আমরা ওভারঅল তার সম্পর্কে জানবো, তার উঠে আসা, তিনি কী ধরনের কাজ করেছেন, কবে থেকে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন, সেই ধরনের বিষয়গুলো আমরা আজকে আমাদের পডকাস্টে জানবো। সাদ আল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি এবং ব্যস্ততা কেমন যাচ্ছে? প্রথমেই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি।
তো ১ম এই আমি হচ্ছে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা মানুষ, আমাদের অনেক স্বপ্ন থাকে। আ সেই স্বপ্নগুলো নিয়ে আমরা কাজ করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি। সো সেই চেষ্টার মধ্যে অনেক সময় অনেক স্বপ্ন আছে যেগুলো আমরা বাস্তবায়ন হয়। কিছু আছে হচ্ছে আমরা তেমনভাবে আসলে অ্যাচিভ করতে পারি না। সো সকল ক্ষেত্রে অ্যাজ আই এম ভেরি কানেক্টেড টু লাইক স্পিরিচুয়াল থিংস। সো আমি ধর্মীয় জিনিসটারে খুব সিরিয়াসলি নেই। সো আমার জন্য আমার মনে হয়েছে যে এই পুরো জার্নিতে আমার সৃষ্টিকর্তা যিনি মহান রব্বুল আলামিন তিনি অনেক মানে তিনি আসলে আমারে যদি এই জায়গাটাতে না নিত তাইলে আসলে আমি অ্যাভেইল করতে পারতাম না। এটা হচ্ছে ১ম ব্যাপার। আর সেকেন্ডারিলি ইয়েস অবভিয়াসলি আমরা হচ্ছে যে কোনো একটা জিনিস অ্যাচিভ করতে হইলে পিছনে একটা আসলে গল্প থাকে, বিশাল একটা গল্প থাকে, অনেক স্ট্রাগল থাকে। তো আমার ক্ষেত্রেও ভিন্ন না, ওইটা ছিল। সো ১ম এই চলে আসি যে হচ্ছে আমেরিকাতে স্কলারশিপ পাওয়ার ব্যাপারটারে আমরা যত বেশি হচ্ছে কঠিন মনে করি, অত কঠিন না। এইটা হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হইতেছে যে আমার জন্য একটু ডিফিকাল্টিস ছিল। কারণ আমি বিলং করি হচ্ছে মাদ্রাসা জেনারেল ব্যাকগ্রাউন্ড যেটাকে হচ্ছে আলিয়া ব্যাকগ্রাউন্ড বলে। সো এই একাডেমিক সিস্টেমটার থেকে বিলং করে এইখান থেকে হচ্ছে মানে এক্সপেরিয়েন্স গুলা গ্যাদার করে এইটাকে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কনভার্ট করা। ইট ওয়াজ টাফ। বাট কথা হইতেছে যে এগেইন আমরা মানুষ আমরা অনেক বড়, বড় স্বপ্ন দেখি। সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য যদি আ চেষ্টা করি আসলে সেটা অ্যাভেইল করা পসিবল হয়। সো যেই জিনিসটা আমার ক্ষেত্রে হইছে যে আ এমনিতেই বাংলাদেশের এডুকেশনাল সিস্টেম নিয়ে অনেক ধরনের প্রবলেমস আমরা দেখতে পাই। যেটা এনসিটিভি ব্যাকগ্রাউন্ড। সো একটা মানে আ বলব যে হচ্ছে খুব প্রচলিত একটা কথা আছে যে বাইরে যদি পড়তে যায় তাহলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা বেশি প্রায়োরিটি পায় বা ওরাই যাইতে পারবে। এনসিটিভি ব্যাকগ্রাউন্ডের যারা তারা যাইতে পারবে না। তাদের জন্য আর যারা এইটা বিশ্বাস করে তাদের জন্য আমি বলব এটা একটা শুভ খবরও হইতে পারে। সেটা হইতেছে যে না, আমেরিকার যেই প্রসেসটা, অ্যাপ্লিকেশনের প্রসেসটা এটা হইতেছে হলিস্টিক প্রসেস। লাইক ওরা করবে কি একটা পারসনের এন্টায়ার লাইফ, ওর পুরা এন্টায়ার ব্যাকগ্রাউন্ড ওরা যতটুকু ইনফরমেশন পারে গ্যাদার করবে, দেন হচ্ছে যে ওরে জাজ করবে যে হচ্ছে আচ্ছা ওকে ওর এই সেক্টরে আছে, এইটা আছে, এইটা আছে। তারপরে যে ও জাজমেন্ট করে একটা আ আ অ্যাকসেপ্টেন্স হোক অথবা রিজেকশন হোক সেটা ওরা ডিসাইড করবে। সো আমি বলব যে এই প্রসেসের মধ্যে আমার এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এর একটা বিশাল আমি বলব এখানে আ খুব হেল্প করছে আমারে। উইথ দ্যাট অলসো আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাও ওই জায়গায় হেল্প হইছে। যেমন আমি আলিয়াতে পড়লেও সেখানে সায়েন্স ছিল। সো মাদ্রাসার এই সিস্টেমটা হইতেছে যে আপনার জেনারেলি এনসিটিভি ব্যাকগ্রাউন্ড যেটা হতো এক্সাক্টলি ওইটাই। জাস্ট উইথ দ্যাট এক্সট্রা কিছু সাবজেক্ট, অ্যারাবিক সাবজেক্ট হচ্ছে পড়তে হয়। সো এই তো। ওকে। আমি আরো স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানবো। জি, জি। নক্স কলেজ সম্পর্কে জি। জানবো এবং কিভাবে স্কলারশিপ এপ্লাই করেছেন, জি। কি প্রসেসের মাধ্যমে আচ্ছা, যেতে আচ্ছা, হয়েছিল, আচ্ছা, কি আচ্ছা। ধরনের ডকুমেন্টস জমা দেওয়া লেগেছে, জি, জি। সব ওভারঅল জানবো। বাট তার আগে আমরা আপনার জার্নিটা জানবো, যার কারণে আজকে স্কলারশিপ পেয়েছেন। কিছুদিন পর ইউএসএ আপনি চলে যাচ্ছেন। ইনশাআল্লাহ। তো তার আগে যে একটা লং জার্নি থাকে হ্যাঁ, সবার হ্যাঁ, লাইফে, হ্যাঁ, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হ্যাঁ। আমরা শুরু করি। তো আপনার তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হুম, যেগুলো আপনি ছিলেন শর্ট ফিল্ম বলেই অথবা আদার্স সেক্টরে সোশ্যাল ওয়ার্কগুলো যদি আমরা হুম, বলি, আদার্স সেক্টরে কিন্তু আপনি হুম, অ্যাক্টিভিটির সাথে অনেক আগ থেকে যুক্ত আছেন। তো এটা কিভাবে যুক্ত হয়েছেন এর হুম, সাথে এবং কত সাল থেকে যুক্ত হয়েছেন হুম, এবং হুম। কি ধরনের কাজ করেছেন? আচ্ছা। সো এই জায়গায় আমার ফ্যামিলির আমি হচ্ছে একটা ক্রেডিট দেব। তারা হচ্ছে যে ওই বাচ্চা বয়স থেকেই না আমারে একটা জিনিস শিখাইছে সেটা হইতেছে যে মানুষের হেল্প করলে হুম, আসলে আমরা নিজেদেরকে হেল্প করতে পারি। ট্রু। সো এই জায়গাটা আমারে অনেক বেশি হেল্প করছে। এই যে সোশ্যাল ওয়ার্ক তুমি বললা, সোশ্যাল ওয়ার্কের এই সেকশনটাতে আমার ওই ইন্সপিরেশনটা একদম বেলার থেকেই ছিল। সো এই গেল সোশ্যাল ওয়ার্ক উইথ দ্যাট ফিল্মের গল্পটা আমি একটু পরে আসতেছি। তার আগে বলে নেই, আমার আমার মাদ্রাসার নাম হচ্ছে তামিরুল মিল্লাত। সো সেখানে আমি পড়াশোনা করছি। তো মিল্লাতের বেঞ্চে মানে ওইখানে সবাই গল্প করতেছে, খেলতেছে। আমাদের টিফিন টাইম টাইম চলতেছে হুম, বেসিক্যালি। সো এই সময়ে আমরা হচ্ছে যে তখন YouTube খুব ভাইরাল। লাইক কনটেন্ট ক্রিয়েটরসরা খুব অ্যারাইজ করতেছে। হ্যাঁ, ওরা কনটেন্ট বানাচ্ছে। আমাদের এইজের পোলাপানগুলা ইউটিউবারদের ভিডিওগুলা খুব দেখতো। মানে অনেক ইমপ্যাক্টেড হইতো। তো ওই ইমপ্যাক্টের জেরে আমাদের সার্কেলের মধ্যে পোলাপানগুলা কথাবার্তা বলতো। ওরা ফানি ভিডিওস বানাইতো। প্র্যাঙ্ক-ট্যাঙ্ক হাবিজাবি এইগুলা যেগুলা ছিল। বাট আমি না সবসময় ওই যে খুব বেশি কমেডিয়ান বা হচ্ছে খুব হাস্যরস
এই জনরাটাতে কাজ করতে চাইতাম না, মানে আমার কাছে সিরিয়াসনেস জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট ছিল লাইফে। সো তখন তো ওই যে সবাই যেই ট্রেন্ড ফলো করতেছিল, বাট আমার জন্য ওই ট্রেন্ডে যাইয়া কাজ করা ইট ওয়াজ লাইক এটা খুবই আনকমফোর্টেবল একটা সিচুয়েশন ছিল আমার জন্য। সো এইটার জন্য আমরা যেটা করলাম, ওই টিফিনের মুহূর্তে সবাই খেলতেছে, আমি আবার হচ্ছে কি একটু কথাবার্তা কম বলতাম, একটু মানে নিজের আলাদা একটা দুনিয়া ছিল, সেই দুনিয়ার মধ্যে আমি বসবাস করতাম ছোটবেলার থেকে। এই পিসির মধ্যে লেটস সে আমার হচ্ছে যে একটা সফটওয়্যার নামাইতে হবে, সেই সফটওয়্যার নামাই আমি শিখতেছি, ইউটিউব দেখতেছি। অ্যারাউন্ড লাইক ক্লাস 5-6 এর মধ্যেই হচ্ছে যে আমি পিসিতে আর কি যে বিভিন্ন স্কিল বেসড যে সফটওয়্যার, ফটোশপ, প্রিমিয়ার প্রো, যেগুলো দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন কাজ করে থাকি, ক্রিয়েটিভ কাজগুলো। সো ওই সফটওয়্যারগুলো ডাউনলোড করে শিখার ট্রাই করি। সো এরপরে ওই যে আবার আমার সেই টিফিনের গল্পটাতে আসতেছি, ওইখানে বসে প্রথম আমি ফর্ম করি আমাদের মুক্তির ঘন্টা। সো মুক্তির নামটা ঘন্টা ওটা কি হচ্ছে কোনো হ্যাঁ অর্গানাইজেশন নাকি? হ্যাঁ, সো এইটা হচ্ছে ইন্টারেস্টিং একটা পার্ট। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা আসলে ফিল্ম বানাবো। কিরকম আচ্ছা ফিল্ম? শর্ট ফিল্ম। আমাদের কাছে ইকুইপমেন্ট কি আছে? আমাদের কাছে আইফোন আছে। আমার ছোট্ট আচ্ছা একটা ফোন ছিল, iPhone 4। সো এটা আমি গিফট পাইছিলাম আমার ফ্যামিলি মেম্বারসদের থেকে। সো ওই ফোন দিয়ে আমি আসলে একটা ফিল্ম বানাবো আমরা। এটা ছিল মেইনলি প্ল্যান। সো আচ্ছা আমার আবার পিসি ছিল। সো ওইটাকে শুট করে আমরা যে এডিট করে উইল গানা মেক সামথিং। সো এইটা ছিল বেসিক প্ল্যান। হুম, বাট ওই যে আমরা যে ইন্টারেস্ট নিয়ে ওই জিনিসটা বিল্ড করছি, আলটিমেটলি ওই জিনিসটা হয় নাই। এক সপ্তাহ আমাদের একাডেমিক প্রেশার, পড়াশোনা, আর তখনকার হচ্ছে যে আমাদের বাবা মারা তো অনেক বেশি হ্যাঁ রেস্ট্রিকশন দিয়ে রাখে আমাদেরকে। সো বাসা থেকে বের হইতে দিত না। আবার ক্লাসে তো ফোন নিয়ে যাওয়া যায় না। তো এই ডিফিকাল্টিজ এর মধ্যে একটা সময় যায় আমরা ডিসাইড করলাম যে না, আমরা হচ্ছে যে একটা ফিল্ম বানাবো। আমি একটা ফিল্ম বানায়ও ফেললাম। আর ফিল্মের টাইটেল হইতেছে ছিল আমি একজন মাদ্রাসা ছাত্র বা মাদ্রাসা স্টুডেন্ট, সামথিং লাইক দ্যাট, আমার এক্স্যাক্টলি মনে নাই। সো ওইটা iPhone 4 দিয়ে শুট করছিলাম। সো আচ্ছা, এখন কাহিনী হইতেছে যে এই যে আমি একটা গল্প বলছি, একটা স্টোরি বলার ট্রাই করছি। সেখানে স্টোরিটা ছিল যে এই যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা একটা বৈষম্যের মধ্যে দিয়ে যাইতে হয় তাদেরকে, যেমন হচ্ছে বলা হয় যে বা একটু হুজুর আসলে হুম হুজুর মানুষ। মানে অন্যান্য স্টুডেন্ট হ্যাঁ, আমরা যেটা দেখি হ্যাঁ, হ্যাঁ, তারা যে অপরচুনিটি হ্যাঁ, পায় বা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, এক্সট্রা হ্যাঁ, কারিকুলার হ্যাঁ, হ্যাঁ, অ্যাক্টিভিটিতে তারা যেরকম আমাদের অপরচুনিটি, ওই অপরচুনিটি মাদ্রাসা স্টুডেন্টরা তেমন সেটাই, একটা মানে তারা তাদের মাইন্ডসেটটা ওরকম ভাবে তৈরি করা যে হচ্ছে সেটাই। আমি কি এখানে যেতে হ্যাঁ, পারবো, হ্যাঁ, হ্যাঁ, বা হচ্ছে আমার সমাজ কি বলবে, আমার হুম, আশেপাশের লোকজন কি বলবে। এই মাইন্ডসেট থেকে কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট এই হুম, জায়গায় হুম, অনেক অনেক পিছিয়ে থাকে। তো হুম, এই যে এই বিষয়টাকে আপনি ওভারকাম করে এজ এ হুম। মাদ্রাসা স্টুডেন্ট এখন শোনো, কিভাবে আমি আসলেন? আমার একটা নিজের পার্সোনাল ফিলসফি বলি, বুঝছো? আমার আউটলাইনটা হইতেছে যে আ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে হচ্ছে যে কি, এই পুরা দুনিয়ার যত জিনিসপত্রগুলা উনি বানাইছেন সেটারে এক্সপ্লোর করতে, রাইট? রাইট। সো ওই এক্সপ্লোরেশন এর মাধ্যমে আমি হচ্ছে যে এইটার যে নির্যাস আছে, এর থেকে যে আউটকাম গুলা আছে, এই যে এত সুন্দর করে দুনিয়া বানায় রাখছে, সেই দুনিয়ার মধ্যে যে অপরচুনিটিস গুলা আছে এগুলাকে গ্র্যাব করার জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠাইছে। সো এখন আমাদের থিংকিং যদি এরকম থাকে যে আচ্ছা ঠিক আছে আমরা আসবো দুনিয়ায়, খুব বেশি কিছু করার দরকার নাই, আবার চলে যাব, একটু রিলিজিয়াসলি একটু অ্যাক্টিভ থাকলাম, জীবন তো চলে গেল, জান্নাতে চলে যাব। হ্যাঁ, সো এই যে থটটা আমার কাছে সবসময় মনে হয় যে এই থটটা আসলে ট্রু হওয়ার কথা না। কারণ মহান রব্বুল আলামিন, আল্লাহ রাসূল, আমরা ইসলামের ইতিহাসে যখন যাব তখনও দেখব যে পুরোটা কিন্তু স্ট্রাগল, ক্রিয়েটিভিটি, হার্ড ওয়ার্কের ইতিহাস, রাইট? হুম, সো এই গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে আমারও মনে হইছে যে ধর্মটা আমাদের জন্য মেজর একটা ব্যাপার হবে। অবশ্যই সেটাকে আমরা ট্রাই করব আমাদের নিজেদের আইডিওলজিক্যাল জায়গাটাকে স্ট্রং রাখতে। বাট উইথ দ্যাট আমাদের তো আ এই দুনিয়ার থেকে বাইর হয়ে যাইতে পারব না। আমরা তো আলাদা একটা প্ল্যানেট বানায় সেখানে থাকতে পারব না, রাইট? রাইট। সো আমাদের যেটা করতে হবে, আমাদের এই জায়গায় লিডার হইতে হবে। এই জায়গায় যেই অপরচুনিটিস গুলা আছে সেগুলোকে গ্র্যাব করতে হবে এবং উইথ দ্যাট ওইটার মেক্সিমাম ইউজ করে আমি কেমনে মানুষের ভালো করতে পারবো, পজিটিভ একটা ইমপ্যাক্ট রাখতে পারবো দুনিয়াতে। এইটাই কিন্তু আমাদের মেইন পারপাস ছিল। আল্লাহ এইজন্যই কিন্তু আমাদেরকে পাঠাইছে দুনিয়ায়। সো এই বিষয়টা আমার মনে হয় যে হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসা উচিত। এবার আসা হচ্ছে ওভারকাম এর ব্যাপারটা। ওভারকাম এর ব্যাপারটা হইতেছে যে ওই যে বললাম যে আমার আলাদা একটা দুনিয়া ছিল। সো আমি অনেক বেশি কেয়ার করতাম যে কে কি ভাবতেছে। ও ফার্স্ট হয়ে যাইতেছে, ও সেকেন্ড হয়ে যাইতেছে, অথবা একজন আমারে কিছু আইসা বলল, জেনারেলি স্টুডেন্ট যারা ওরা কিছু বলল। ওইটা অনেক বেশি ম্যাটার করতো না আমার কাছে। একটা বিষয়।
আরেকটা বিষয় হইতেছে যে কি আমি অনেক ওই যে কালচারাল কাজ টাজ করার কারণে অ্যাপ্রিসিয়েশন পাইতাম প্রচুর, গান টান করতাম বাচ্চাকালে হচ্ছে যে একটু স্টেজে যায় গান গায়ে আসতাম, সবাই হাতে তালি দিত, অনেক অ্যাপ্রিসিয়েট করতো। সো এই জিনিসটা না একটা বুঝ দিত, বুঝছো, কনফিডেন্স পাইতাম, লাইক আচ্ছা ওকে আমি একটা গান গায়ে আসতেছি, তারা এসে হাতে তালি দিতেছে, আমার বলতেছে যে সাদ অনেক ভালো হয়েছে, বা দেখা হইলে আমার ডিফারেন্টলি তারা হচ্ছে যে অ্যাড্রেস করতেছে, রাইট? সো এই জিনিসটাও আসলে আমার জন্য ওভারকামের ক্ষেত্রে ওইটা হেল্প করছে। উইথ দ্যাট আমার আন্ডারস্ট্যান্ডিংটা তখন থেকেই ছিল যে আসলে আমরা একটা পারপাস নিয়ে দুনিয়াতে আসছি। আমি যদি বলি আমার নাম যখন রাখা হয়েছে, আমার বাবা মা যখন আমার ফ্যামিলি যখন আমার নাম রাখছে সাদ আল আমিন, সো সাদের অর্থ হচ্ছে সেখানে দাঁড়ায় হচ্ছে নেতা, আল আমিন অর্থ বিশ্বস্ত। সো এইটা আমাকে শেখানো হয়েছে ছোট থেকে যে লিডারশিপ ব্যাপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং আমার ওই জিনিসটা গ্র্যাব করতে হবে। এন্ড আরেকটা বিষয় দর্শক, যেটা হচ্ছে যে লিডারশিপ অর্জনের জন্য কিন্তু আমাদেরকে এই যে ইসি এর মতো যে বিষয়গুলো রয়েছে, আমরা কিন্তু যখন আমরা টেক্সট বুকের মধ্যে যদি একটা গন্ডির মধ্যে থেকে যাই, তাহলে কিন্তু আমরা লিডারশিপ, কমিউনিকেশন, নেটওয়ার্কিং, এই বিষয়গুলো কিন্তু আমরা তেমন একটা শিখতেও পারবো না। এবং আমরা লাইফে যে আমাদের গ্রোথটা, যেরকম আমাদের বর্তমান বিশ্বে আমাদের যে ধরনের একটা কম্পিটিটর আমরা যদি বলি সব জায়গায়, এবং ওই কম্পিটিশনে আমাদেরকে উইন হতে হলে আমাদেরকে এই জায়গায় এক্সপার্ট হতে হবে অবভিয়াসলি। তো এই জায়গা থেকে আমরা সাদ ভাইয়া থেকে বিষয়গুলো জেনেছি ইতিমধ্যেই, এবং তার যে উঠে আসা, তিনি কিভাবে যাত্রা শুরু করেছেন, এবং তিনি মুক্তির ঘন্টা নামে একটা প্ল্যাটফর্ম ইতিমধ্যে চালু করেছেন, প্রায় আপনি বলেছেন 8 বছর ধরে, একটা লং টাইম ধরে ওই প্ল্যাটফর্মের সাথে কাজ করছেন। ওভারঅল বলা যায় যে তিনি টিনেজ লাইফ থেকে কিন্তু এই ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, এবং তিনি শর্ট ফিল্মের সাথে যুক্ত। এছাড়া তার আরেকটা পরিচয় আছে, তিনি একজন সিঙ্গারও বটে। আমরা আমাদের পডকাস্টের একদম শেষ পর্যায়ে তার কাছ থেকে একটা গান শুনবো, তো সে পর্যন্ত আপনারা আমাদের পডকাস্টের সাথেই থাকতে হবে। তো ভাইয়া, এবার হচ্ছে আপনার কাছে যে বিষয়টা জানবো, যে আমাদের ফ্যামিলি থেকে যে ধরনের, আমরা যদি কেউ প্রত্যন্ত অঞ্চলে যে স্টুডেন্টদের কথা বলি অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের কথা বলি, দুটোই কিন্তু হচ্ছে রিলেভেন্ট। হ্যাঁ, তারা মনে করে যে হচ্ছে আমি এই যে ইসিএ যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, এগুলোতে আমি কি যুক্ত হতে পারবো আদৌ, এবং এটা কি আমার ভবিষ্যতে কোনো সেন্স করতে পারবে কিনা। এবং আমাদের দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে যারা আমাদের অভিভাবকরা রয়েছে বা আমাদের তত্ত্বাবধায়ক যারা রয়েছে, তারাও কিন্তু এইসব বিষয়ে কিন্তু তেমন একটা জানে না। হয়তো শহর অঞ্চলে যারা রয়েছে সেই সকল প্যারেন্টসরা হচ্ছে এই জায়গায় হচ্ছে অ্যাওয়ার্ড থাকে, বাট যারা হচ্ছে রিমোট এরিয়া থেকে উঠে আসে তারা কিন্তু অ্যাওয়ার্ড না। তো এই জায়গা থেকে সে অভিভাবকরা কিন্তু যারা আমাদের মতো যারা রয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে যায়, তারা কিন্তু বাধার সম্মুখীন হয়। তো এই ক্ষেত্রে তাদের এই বাধার যদি তারা সম্মুখীন হতে হয়, তাহলে তারা এটা কিভাবে ওভারকাম করবে এবং তারা কিভাবে তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাবে? সো আমি গল্প বলতে আমার ভালো লাগে খুব, হ্যাঁ, স্টোরি টেলিং স্টাইলেই হচ্ছে কথাগুলো বলি। সো আমার হয়েছে কি, আমি ওই যে ক্লাস 6-7 থাকতে 5 থেকে আর কি কম্পিউটারে খুব বেশি, আমাদের বাসার ল্যাপটপ ছিল, মানে আমার বাবা কি ওই টেকনোলজিক্যাল জিনিসগুলোরে হচ্ছে যে এনরিচ করতো, ওগুলো হচ্ছে উনি খুব ভালো মানে পছন্দ করতো। সো সেগুলো আমাদের বাসায় থাকতো, একদম থাকতো না তা না, আবার এমন না যে অনেক হাইটেক জিনিসপত্র আমি পাইছি ছোটবেলায়, এমনটা না। বাট ওই যে তখন থেকে আর কি শিখতাম, কাজ টাজ বিভিন্ন জিনিস দেখতাম। সো তখন হচ্ছে মডেম ইউজ করে আর কি ল্যাপটপে ইউটিউব দেখা যায়, তো ক্লিক করে রাখলে এই তোমার হচ্ছে লোড করতে অনেকক্ষণ পরে চালু হবে কি হবে না আমরা হচ্ছে ওয়েটিংয়ে থাকতাম। ইয়েস, সো এই হচ্ছে ব্যাপার, তখন থেকে আর কি আস্তে আস্তে শিখা শুরু হয়। বাট যখন 6-7 আমি হচ্ছে যে ক্লাসে কি, আমরা যখন ক্লাস করতে যাইতাম, মাদ্রাসায় পড়তাম, তো ক্লাসের মধ্যে আমার কাছে আমার মনোযোগ বসতো না, লাইক ওই টিচাররা পড়ায় যাইতেছে, ছেলে মানে যারা আমাদের স্টুডেন্ট ছিল, মানে স্টুডেন্টরা এবং আমার যারা সহপাঠী ছিল, ওরা যে বিষয়ে আলোচনা করতো, কথা বলতো, আমার কাছে কেন জানি মনে হইতো যে এই জিনিসটা আমার টানে না, ইন্টারেস্ট পাইতেছি না। সো ক্লাসে মাঝে মাঝে অনেক গ্যাপ দিতাম, গ্যাপ দিয়ে কি করতাম, ওই যে কম্পিউটারের মধ্যে ফটোশপ শিখতেছি, বিভিন্ন ওই যে এডিটিং সফটওয়্যার যেগুলো, ওগুলো শিখতেছি, ডিফারেন্ট জিনিস ওই মোবাইল দিয়ে বানায় যায় হচ্ছে এডিট করে একটা জিনিস বানাইতেছি। আমার বড় বোন আর কি, আমার ফ্যামিলির সর্বপ্রথম সন্তান যিনি, সে হচ্ছে অনেক সাপোর্ট করতো। এই যে আমি একটা কিছু বানাই নি, আমি খুব ইন্টারেস্ট নিয়ে যে আপুরে দেখাতাম যে আপু দেখো এটা বানাইছে, ও বলতো খুব সুন্দর একটা জিনিস, অ্যাপ্রিসিয়েট করতো। আগেই আমি বললাম যে আমার লাইফে আমি খুব অ্যাপ্রিসিয়েশন পাইছি, ওইটা আমার হেল্প করছে। সো এই যে বানাইছি না, তখন হচ্ছে যে একটা সময় যায় ফ্যামিলি অকওয়ার্ড হয়ে গেছে, ওরা বলতেছে আসলে কি ওর কোনো প্রবলেম হইলো না, হঠাৎ করে ক্লাস করতে যাইতেছে না, এগুলা কি করতেছে, এগুলার আসলে ভবিষ্যৎ কি, ও পড়াশোনা না করলো রেজাল্টের কি, ওই যে কনসার্নটা। আমার মনে আছে যে আমি 6 মেবি আমার এক টার্মের পরীক্ষা হচ্ছে দিই নাই। সো কেন দিই নাই,
যে আমার কাছে মনে হইতেছে যে না ভালো লাগতেছে না এই পড়াশোনার যে লাইন আপটা, মানে একাডেমিক যে মানে বাংলাদেশের যেটা গতানুগতিক সিস্টেম, আচ্ছা এই সিস্টেমের বিরুদ্ধে আমার মাইন্ডসেট একটা দাঁড়াইছে যে হচ্ছে কি হবে এগুলা করে। ওই যে তখন কিন্তু এটাও কিন্তু ভাইরাল হয়েছে থ্রু ইন্টারনেট, লাইক হ্যাঁ, ইউটিউব, যে ইউটিউবাররা এসে বলতেছে ভাই পড়ালেখা করে কিছু হবো না, ইউটিউবার হও তুমি। ইউটিউবার সো এই আইডিয়াটাও কিন্তু মাথায় তখন বাড়ি খাইছিল। সো যেটা হয়েছে, বাবা মা অনেক কনসার্ন হয়ে গেছে, বলতেছিল যে আচ্ছা ঠিক আছে এরকম হইলে কেমনি কি হবে, তো ওর কি কোনো প্রবলেম হইলো নাকি। সো ওই সময় আমার বড় বোন আমার অনেক সাপোর্ট করছে, বলছে না হি ইজ নট ডুইং এনিথিং রং, ও একটা কিছু করতেছে সেটা আসলে ওর লাইফে ইম্প্যাক্ট ফেলবে হয়তো বা। সো তখন অনেক হার্ডশিপের মধ্যে দিয়ে যাইতেছে। আমার মনে আছে যে আমার একটা ট্যাব ছিল, আমার হচ্ছে বোনের হাজবেন্ড আমার টিচারের মতো, লাইক উনি আমার লং একটা সময় পড়াশোনাতে হেল্প করছে। সো একটা সময় যে উনি রাগ করে ওটাকে হচ্ছে যে ছুঁড়ে মারছে, ওটা নষ্ট হয়ে গেছিল। সো আমি বুঝাইলাম যে হচ্ছে এই যে আমাদের প্যারেন্টসরা, আমার ফ্যামিলির মানুষরা, ওনারা যে কনসার্ন থাকে এটারও কিন্তু একটা লজিক আছে। দেখো লজিকটা হইতেছে যে তারা কেয়ার করে, তারা চায় যে আমরা জীবনে রাইট ভালো করি, কিন্তু ঝামেলাটা হইতেছে যে আমাদের তো রাস্তা খুব কম। হ্যাঁ এখন নতুন রাস্তা, অপরচুনিটি কম হ্যাঁ নতুন একটা রাস্তা যে বানাবো, আমি মনে করো লেটস সে আমি ফিল্ম পড়তে যাইতেছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে আলিম শেষ করে, দাখিল আলিম শেষ করে যায় ফিল্মে পড়বো, রাইট? এটা কিন্তু একটা রাস্তা হইলো, ওকে? সামওয়ান উইল লাইক ওকে আচ্ছা সাদ পড়ছে অথবা সামনে আরো কয়েকজন পড়তেছে, এটা একটা পথ, হ্যাঁ? এইভাবেও আসলে জীবনে পড়াশোনা করা যায়, বা এই রকমেরও একটা একাডেমিক লাইন আছে, এটা কিন্তু মাত্র জানা হলো, রাইট? সো এই জন্য আমি বলি যে হার্ডশিপটা অবভিয়াসলি থাকবে, কোনো রকম ভাবে জাস্ট এটাকে ওভারকাম করতে হবে। ইউ হ্যাভ টু লাইক মানে বাবা মারে ট্রাই করো বুঝাইতে, যে অথবা তারা যেটা বলছে, আমি কিন্তু একাডেমিক লাইন ছাড়ি নাই, পড়ছিলাম, পড়াশোনা করছি। বোর্ড এক্সাম যখন আসতো 2 মাস আগে, লাইক লিটারালি আমি দিন দুনিয়া সব ভুলে যেতাম, পড়ে টরে কোনোভাবে ওনাদের একটা A+ বা GPA 5 আইনা বসায় দিতাম। আবার নেক্সট আমার হাতে কি 5A+ পাইছি, তারপর একটা টাইম পাইছি 8 পর্যন্ত করতেছি। ওনারা আসলে বলতাম আচ্ছা ঠিক আছে আমি বোর্ডের আগে পড়াশোনা করবো। আর বাংলাদেশে আবার কিন্তু তোমার রেজাল্ট জিজ্ঞাসা করে কিন্তু আমাদের কি বোর্ডের বোর্ডের রেজাল্ট। রেজাল্ট আমি আবার করতাম কি, আমি আবার হচ্ছে ওই যে আমার একটা ইয়ে ছিল যে আমি লং টাইম একটা জিনিস ধরে পিক করে ওইটাতে কাজ করতে পারি, এইটার একটা মানে আলহামদুলিল্লাহ আল্লাহ একটা রহমত দিছে আমারে। সো এইভাবে করে করে ক্লাস 8 এর রেজাল্ট একটু খারাপ হয়ে গেছিল, A+ পাই নাই, ছুটে গেছে। ওটা নিয়ে প্রেশার, ওরে প্রেশার আমার, তো আমি তো ভাবতেছি আমার এটা জীবন কি শেষ। বোর্ডের এক্সাম ছিল হ্যাঁ হ্যাঁ বোর্ডের এক্সাম ছিল। তো আমি তো ভাবতেছি আমার জীবন শেষ, আমার লাইফে কি হবে। তখন হচ্ছে মুক্তির ঘন্টা সবে মাত্র শুরু করছি আমরা, ওই যে 6-7 খুলে আইসা 8 কিছু হালকা পাতলা কাজ করছি, মানুষজন অ্যাপ্রিসিয়েট করতেছে আমাদেরকে। ক্যাম্পাসে আমাদের কিছু কার্যক্রম করি, আমরা মাঝে মধ্যে ট্যুরে যাই, সেমিনার করি, আড্ডা টাড্ডা দিই একসাথে। সো খুব ভাবসাব নিয়ে চলাফেরা চলতেছে, বুঝছো? এই সময় আইসা রেজাল্টটা দিয়ে আমি পড়ে গেলাম একটা প্রেশারে। সো তখন নেক্সট হচ্ছে হইলো কি, আমার একটা লম্বা সময় একটা দোটানার মধ্যে ছিলাম যে আচ্ছা একাডেমিক লাইফে তো একটু মেস আপ হইলো, তাইলে কেমনে কি করব। এসএসসি আসলো, এর আগে আসলো কি করোনার লাইফে আমার মনে হয়েছে যে খুব সিগনিফিক্যান্ট ভাবে আমার একটা ইম্প্যাক্ট আছে করোনার সময়টায়। ওই সময় হচ্ছে আমি নতুন করে নিজেরে জানছি, নতুন করে শিখছি। তোমার ওই ওভারকামের অ্যান্সার মেবি পাইছো। বাংলাদেশের এখন যেই সরকার আছে বা হচ্ছে সামনে যেই সরকার আসবে, আমার জাস্ট একটা মানে নিজের থেকে একটা অ্যাডভাইস তাদের জন্য, সেটা হইতেছে যে এই যে একটা এডুকেশন সিস্টেম বানানো আছে না, এই সিস্টেম নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করতে হবে বা এই সিস্টেমটা খুব ভালো করতে হবে সেটা না। প্রত্যেকটা জায়গায় যারা মানে কাজ করতে চায়, লেটস সে মাইনুল তোমারে বললো যে হচ্ছে মাইনুল তুমি তোমার জেলার মধ্যে যত ক্রিয়েটিভ সেক্টরের কাজ আছে তুমি ডিল করো, ইউ ডু নট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য ফান্ডিং, রাইট? রাইট তুমি কিন্তু তুমি যেটা করবা, তুমি যেটা ফিল করবা, কারণ তুমি তো এই হার্ডশিপটা ফিল করে আসছো, ফিল করে যে তুমি পাও নাই অপরচুনিটি। তোমার যায় একটা ঢাকার অফিসে যায় কথা বলতে হচ্ছে, এক বড় ভাইরে যায় নক করে অনেক জনের সাথে কথা বলে যায় একটা জিনিস অপরচুনিটি গ্র্যাব করতে হইতেছে, রাইট? আমার ক্ষেত্রেও সেম হয়েছে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের উচিত, যারা এই যে ইন্সপিরেশনালি কাজ করতেছে, ভালো করতেছে, ইয়ুথ যারা, টিনেজার যারা, তাদেরকে ফান্ড করা, গাইড করা নির্দিষ্ট ফান্ড তাদেরকে দিয়ে তাদের দিয়ে কাজ করানো। এখন যাই যে বিসিএস পাস করে যাইতেছে সে হচ্ছে তার জন্য কঠিন, কারণ তার কাছে ইন্সপিরেশন কি জানো, বিসিএস পাস করা। বিসিএস রাইট বাট এই ছেলেগুলা যখন বাইরে হয়ে আসবে বিসিএস পাস করা পর্যন্ত সে সার্ভাইভ করতে পারবে না। রিজন হইতেছে যে এটা খুবই কম্পিটিটিভ। আর বিসিএস ক্যাডার কয়জন হবে বাংলাদেশে? তোমার মিলিয়ন মিলিয়ন পোলাপানি স্টুডেন্ট, সেইখানে বিসিএস ক্যাডার তুমি কয়জন রে বানাবা? সো তো তোমার তো আদার ওয়েগুলো, আমরা একটা গন্ডির মধ্যে পড়ে আছি যে আমাদের একটা ছোটবেলা থেকে যে মাইন্ডসেট করা যায়
এটা হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, বিসিএস এটা হতে ক্যাডার হবে। হবা, ইয়েস। তো আদার্স যে আমাদের অপরচুনিটি হ্যাঁ, আছে বা হচ্ছে আমরা কিভাবে এটা ক্রিয়েট করব হ্যাঁ। ওটার দিকে আমাদের ফোকাস নাই, বা হচ্ছে আমাদের কোটা রাষ্ট্র যদি আমরা বলি, আমাদের ওভারঅল যদি আমরা সব সেক্টর ধরি, আমাদেরকে ওই অপরচুনিটি করে দেওয়া হচ্ছে না, যার কারণে আমরা ওই গন্ডির মধ্যে এখনো পড়ে আছি। ভাইয়া আমরা ইতিমধ্যে জেনেছি আর কি যে আপনার উঠে আসা কিভাবে কার্যক্রম করেছেন, ইসিআর সাথে কিভাবে সম্পৃক্ত হয়েছেন, ওভারঅল জানলাম। এবার আসি হচ্ছে আপনার যে মুক্তির ঘন্টা একটা প্ল্যাটফর্ম আছে, এই যে মুক্তির ঘন্টা আপনার প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে কাজ করছেন, কি ধরনের কাজ করেছেন, এবং ওভারঅল আপনার অ্যাচিভমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, মুক্তির ঘন্টা যে বেসিক্যালি প্ল্যাটফর্মটা করা হয়েছিল কি, আমরা ওই যে ফিল্ম টিম বানাবো, একটা টিম দরকার। এখন আমাদের তো টাকা পয়সা নেই, আমরা তো স্টুডেন্ট ছিলাম, সো টাকা পয়সা নাই দেখে কি একটা নতুন আইডিয়া বাইর করলাম যে লেটস মেক আ টিম, আমরা সবাই ফ্রি কাজ করব। এই তো এই জিনিসটা হচ্ছে মেইন বিষয়, যেটা আমি ফ্যাক্ট বলবো যে হচ্ছে আমরা যখন কোন একটা শুরু করব স্টুডেন্ট লাইফে, মানি ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। তোমার বাবা মা দিবে না, কারণ আমি যদি বাবা মা হইতাম আমার জন্য ওই সিচুয়েশনে টাফ, বা আমাদের কিন্তু তখন জব করার কোনো অপরচুনিটি নাই, বা হচ্ছে সাইড ইনকাম যে আমরা করব। আর ভালো জিনিস বলছে, এই পয়েন্টটা আমি একটু বলতে চাই, সেটা হইতাছে যে বাংলাদেশের যে এই যে তোমার স্টুডেন্টরা কাজ করতে পারে না, এই যে একটা ভ্যাকেন্সি, এইটার যতদিন সলিউশন হবে না ততদিন বাংলাদেশের তোমার এই যে বেকারত্বের যে হার, এটা কমবে না। এখন দেখো, একটা ছেলে রেস্টুরেন্টে যায় চাকরি করলে, জব করলে, তারে খুব হিউমিলেট করে সবাই। কেন করবে রে ভাই? এই ছেলে ইউরোপে যায় যদি ওই সেম কাজই করে, ও বাংলাদেশে আসলে ওরে খুব তুমি ওরে অ্যাপ্রিশিয়েট করছো, বাট ওয়েন ও বাংলাদেশে সেম জিনিসটা করতেছে, তুমি ওরে কি করতেছো? ইনসাল্ট করতেছো, হিউমিলেট করতেছো, বা ছোট চোখে দেখতেছো যে আচ্ছা ওকে। বাট এই জিনিসটারে অনেক বেশি, এটার একটা কালচার বানাইতে হবে, রাইট? এইটা যখন বানাবো, তখন এই যে আমাদের মতো যারা মানে কাজ করতে চায়, তারা করবে কি, ওই যে এক সপ্তাহ মনে করে যে যায় কাজ করে আসবে রেস্টুরেন্টে, ওই টাকাটা জমা একটা প্রজেক্টের কাজ করবে, তার জন্য সহজ হবে আর কোয়ালিটিফুল কাজ করতে হবে। সো তুমি কন্টিনিউ করো তোমার কথার মধ্যে ইন্টারাপ্ট করলাম। আমরা সেটাও জানলাম যে আপনার মুক্তির ঘন্টাতে আপনার কতজন টিম মেম্বার রয়েছেন, এবং এটা আপনি কিভাবে পরিচালনা করছেন অ্যাজ এ টিম লিডার হিসেবে, কারণ একটা টিম চালানো এটা কিন্তু একটা হচ্ছে আপনার লিডারশিপের বিষয় রয়েছে, টাইম ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, আপনার এই যে এত কিছু করা, একটা প্রতিষ্ঠান চালানো, ওখানে টিম ম্যানেজমেন্ট করা, ওভারঅল এটা কিভাবে কাজ করছেন? কারণ হচ্ছে অনেকে যারা হচ্ছে এখন নিউ বর্ন, আমি যাদেরকে বলবো, যারা হচ্ছে এখন আমরা যে সময় কাজ শুরু করেছি তখন কিন্তু এই ধরনের যে অপরচুনিটি সবাই পাইনি, বাট হচ্ছে এখন কিন্তু আমি যেহেতু অনেক চেঞ্জ হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, অনেক আমাদের থেকে ছোট বয়সে, আমরা কোন বয়সে শুরু করছি, এর থেকে ছোট বয়স থেকে এখন তারা অনেক বেটার করতেছে। তারা ওয়ার্ল্ডের বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করে, তারা হচ্ছে বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছে। তো এই ধরনের যে অপরচুনিটি তারা ক্রিয়েট করছে, এই ধরনের প্ল্যাটফর্মের সাথে তারা বিভিন্ন যুক্ত আছে। তো আপনি অ্যাজ এ লিডার হিসেবে আপনি সেটা কিভাবে আপনি ম্যানেজ করলেন, ওভারঅল আপনি টাইম ম্যানেজ করলেন, এবং হচ্ছে আপনার এই যে স্টাডিটা এটা তো মেটার করে, ওভারঅল এটা কিভাবে আপনি গুছালেন আর কি? সো মুক্তির ঘন্টার মধ্যে এখন অ্যাপ্রক্সিমেটলি লাইক অ্যাক্টিভ যারা কাজ করে এরকম লোকের সংখ্যা হবে তোমার 7-8 জন, বাট আমাদের টিমের মধ্যে অ্যারাউন্ড লাইক 20 পিপল উই হ্যাভ ইন আওয়ার টিম। আমরা সোশ্যাল কাজ করতাম, বিভিন্ন হচ্ছে তোমার ফান্ড রেইজ করে মানুষের হেল্প করার কাজ করতাম। এইগুলা ছিল কি সোশ্যাল ভেঞ্চার। ওই ফিল্মের ক্ষেত্রে হয়তো কি আমাদের অ্যাক্টর যে ও আমার টিমের মেম্বার, যে মিউজিশিয়ান সেও আমার টিমের মেম্বার, ওই ক্যামেরাটা আর আচ্ছা এবার আসো মেইন জিনিসে, আমি টিমের হেড, রাইট? আমি এখানে ফাউন্ডার বা সিইও যেটাই হই, আমি হচ্ছে রাতের বেলা কল দিয়ে বলতেছি কালকে শুট আছে, সবাইরে বলতেছি হ্যাঁ চলে আইসো, ক্যামেরাটা নিয়ে সকালে আমি বের হইতেছি, ওই ব্যাগটা আমিই টানতেছি, যাই ওখানে রেখে শুটিং শেষ করছি, আবার বাসায় এসে এডিট করতেছি। এবং ওইখানে যে কষ্ট হইতেছে, আমরা সবাই ওখানে যারা যারা আসি তারা মিলে টিলে যা যেমনি যা পারতেছি ফান্ড মানে নিজেরাই কষ্ট করতেছে। এইখানটাতে আমার কাজের থেকে বেশি হয়েছে কি ওই যে বন্ডিংটা, বুঝছো? তাদের সাথে যে বন্ডিংটা হয়েছে, ইট ওয়াজ ইনসেইন। আমাদের অনেক স্মৃতি আছে, লাইক আমরা একটা জায়গায় গেলাম, অনেক বৃষ্টি হইতেছে, এসে ক্যামেরাটারে একটা কর্নারে রেখে সেই বৃষ্টিটারে এনজয় করতেছি। আমরা কাজের থ্রুতে সেখানে গেছিলাম, বাট ওই যে বৃষ্টি হইতেছে এনজয় করতেছি, এনজয়মেন্টটা নিজেদের জীবনের মানে জীবনটা তো খুব ছোট্ট না, আমরা বেশি দিন বাঁচবো না, খুবই ছোট। হঠাৎ মনে করো আজকে কালকের মধ্যে আমরা মরে যাইতে পারি। সো এই ছোট্ট জীবনে আমি মনে করি যে আমাদের উচিত এমনভাবে জীবনটাকে যাপন করা যেন আমাদের আফসোস না থাকে যে আচ্ছা এই জিনিসটা করতে পারলাম না। সো আমার জন্য আমার স্বপ্নের জায়গাটা হইতেছে যে আমি দুনিয়া ঘুরতে চাই, দুনিয়া দেখতে চাই, এটা সবারই স্বপ্ন থাকে, বাট তোমার এটাকে এক্সিকিউট করার জন্য আমি মনে করি যে হচ্ছে আমি ইনশাল্লাহ কাজ করব। তো যেই জিনিসটা বলতেছিলাম, মুক্তির ঘন্টাতে তোমার
এই যারা মেম্বার্স আছে তারাও এখন খুব ভালো ভালো জায়গায় আছে। অনেকে আছে তোমার বিভিন্ন প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে খুব ভালো করতেছে, ভালো প্রোগ্রামার বাইর হয়েছে। কিন্তু এইটার একটা মেইন আমি বলবো যে ইম্প্যাক্টফুল জায়গাটা তো হয়েছে কি, আমরা সবাই যখন স্টার্ট করছি একসাথে ছিলাম, আমরা উই ওয়ার নো বডি, রাইট? রাইট। কিছুই জানতাম না। বাট আফটার দিস 8 ইয়ার্স এখন একজন প্রোগ্রামার, একজন খুব ভালো অ্যাক্টিং করে, একজন খুব ভালো মিউজিশিয়ান, একজন মনে করো যে খুব ভালো স্ক্রিপ্ট রাইটার, তারপরে হচ্ছে কেউ আছে খুব একাডেমিক্যালি খুব ভালো করতেছে। এই রকমের যে ডাইভার্সিফাইড হয়ে সবাই স্কিলড হয়েছে, এক একজন এক এক জায়গাতে ভালো করতেছে। সো এই যে আমাদের একসাথে গ্রো করার জায়গাটা, এটাও টিমে অনেক কাজে লাগছে। আমাদের মেইনলি সোশ্যাল অনেকগুলো ভেঞ্চার ছিল, আমরা কিছু প্রতিযোগিতা না ফেস্ট নামাইছিলাম, ক্যাম্পাস ভিত্তিক কাজ করছিলাম, ট্যুর দিছিলাম। আর একসাথে হচ্ছে আমরা টিম মেম্বাররা মিলে হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় চিটাগাঙের সীতাকুণ্ড যাইতাম, বান্দরবন যাইতাম, সো একসাথে ট্যুর দিতাম। এই যে পুরা বিষয়টা এখানে হয়েছে কি, টিনেজ লাইফটাতে হয় অনেক সময় হচ্ছে যে স্টুডেন্টরা বা একটু তরুণ যারা তারা হচ্ছে যে বিভিন্ন বাজে আড্ডা বা হচ্ছে বলো যে সার্কেলটা ওইরকম অর্গানাইজ সার্কেল পায় না, তখন তাদের চারিত্রিক বা ক্যারেক্টারিস্টিক্সের জায়গা থেকেও কিছু ইস্যুস তৈরি হয়। সো সেই জন্য আমার আবার এই টিমের এই জিনিসটা আমার খুব হেল্প করতো। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক বেশি সময় যে দিতে হয় একটা টিম চালাইতে তা না, ফেসবুক একটু 1 ঘন্টা 2 ঘন্টা কম চালাইলে সেই সময় পাওয়া যাবে। উইথ দ্যাট আমরা যদি বাইরে যাই একটু ঘুরি টুরি আড্ডা টাড্ডা দিই না, আমরা হচ্ছে যে ফ্রেন্ড সার্কেলের সাথে তো আড্ডা দিই, সেই আড্ডাটারে আমি কনভার্ট করতাম আমার টিম ওয়ার্কে, মুক্তির ঘন্টারে সেই সময়টা দিতাম। সো এই তো দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত সাদ আল আমিন ভাইয়ের কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পেরেছি। যে আমরা কিন্তু আজকে আমাদের মূল পর্বটাই ছিল যে তিনি হচ্ছে ইউএস এর নক্স কলেজ থেকে 3 কোটি টাকার স্কলারশিপ পেয়েছে। আমরা তখন এখনই ওই টপিকে যাব। তবে তার আগে যেহেতু তিনি এই স্কলারশিপ পাওয়ার আগে ওনাকে যে বিষয়গুলো সাপোর্ট করেছে, ওভারঅল হেল্প করেছে আমি যদি বলি এই পর্যন্ত আসার জন্য, বা হচ্ছে তিনি যে স্কলারশিপের জন্য মুভ করেছে, এটার জন্য অবশ্যই আমরা ইতিমধ্যে বুঝেছি যে তিনি স্কিল ডেভেলপমেন্টের জন্য ইসি এর সাথে কানেক্টেড থাকার কারণে আজকে তিনি এই পর্যায়ে এসেছেন। তো ভাই, আমরা এবার আর কালক্ষেপণ না করে সরাসরি চলে যাচ্ছি আপনি যে ইউএস এর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ পেয়েছেন। এই যে আমরা এতক্ষণ জানলাম আপনার শর্ট ফিল্মের বিষয়গুলো, লিডারশিপের বিষয়গুলো, ইসিএ বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত, এবং আপনার একটা প্ল্যাটফর্ম ছিল, কানেক্টিভিটি ছিল, কমিউনিকেশন ছিল, নেটওয়ার্কিং ছিল। আপনি খুব অল্প বয়স থেকে এসবের সাথে কানেক্টেড ছিলেন, এবং যেটা হচ্ছে খুবই অবাক করা বিষয় সেটা হচ্ছে যে আপনি একটা গণ্ডির বাহিরে গিয়ে, যেমন হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট হয়ে আপনি ইউএস এর একটা প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ পেয়েছেন। জাস্ট অ্যামেজিং। তো এই জায়গাটাও আমরা জানতে চাই, যেহেতু এটা আমরা সচরাচর দেখি না যে মাদ্রাসা স্টুডেন্ট এই জায়গায় যাচ্ছে। হ্যাঁ, বা আমরাও মাদ্রাসা স্টুডেন্ট যারা রয়েছে যাদেরকে দেখি তারাও কিন্তু এভাবে চিন্তা করে না যে এই ধরনের সুযোগগুলো আছে। তো আপনি এই যে সুযোগটা ক্রিয়েট করে নিয়েছেন, আসলে তো সুযোগটা ক্রিয়েট করে নিতে হয় বা হচ্ছে নিয়ে নিতে হয়, তো হ্যাঁ গ্র্যাব করতে হয়। তো এই জায়গাটাকে আপনি কিভাবে নিলেন, এবং হচ্ছে আপনার এই যে কার্যক্রমগুলো আপনাকে স্কলারশিপে কি ধরনের হেল্প করছে আমরা একটু জানতে চাই। আচ্ছা, আমি তোমার হচ্ছে যে স্কলারশিপের ক্ষেত্রে একাডেমিক যেই ট্রান্সক্রিপ্টগুলো এগুলো সব কিছু মানে তোমার টিচার্সদের রেকমেন্ডেশন থেকে শুরু করে এটা যারা অ্যাপ্লাই করতে চাও, আমি সহজে প্রথমে বলে রাখি, অ্যাপ্লাই জাস্ট গো টু ইউটিউব, সার্চ যে কেমনে তুমি অ্যাপ্লাই করবা ইউএসএ। ওদের একটা প্ল্যাটফর্ম আছে কমন অ্যাপ, যেখানে হচ্ছে তুমি প্রায় 20টার মতো ইউনিভার্সিটিতে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবা। রাইট, 20টার মতো ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবা। ওইখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, ওগুলো ফিল আপ করতে হয়। কমন অ্যাপে কাউন্সিলরের একটা পোর্টাল করতে হয়। এগুলো খুব সহজ জিনিস, যায় যদি ইউটিউবে সার্চ আপ করো খুব ভালো ভালো চ্যানেল আছে এখন, খুব ভালো করে ইনফরমেশনগুলো দেয়। সো এইটা আমি এন্ড আপ করলাম এখানে, তোমার প্রসেসিংটা যে কেমনে কি করবে সবাই, এটা খুব সহজে খুঁজলে পেয়ে যাবে। তারপরে আসো হচ্ছে যে স্কলারশিপের ক্ষেত্রে অনেকগুলো বিষয় ম্যাটার করছে আমার হচ্ছে যে আমি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওটা তো ছিল, রেজাল্টের বিষয়টাও ছিল, সাথে হচ্ছে যে আমার একটা মিউজিক স্কলারশিপ, এই পুরো স্কলারশিপের মধ্যে সাথে একটা অ্যাড হয়েছিল মিউজিক স্কলারশিপ, বুঝছো? ওটা কি ধরনের মিউজিক স্কলারশিপ? কি জন্য দিছে আমি তোমার এক্সপ্লেইন করতেছি। তো এই রেজিম পরিবর্তন হওয়ার পরে তোমার বিপ্লব হইল, আমাদের স্বৈরাচারের পতন হইল। সো আফটার দ্যাট একটা জিনিস আমি একটা জিনিসের সাথে মানে হচ্ছে কানেক্ট হয়েছি, ওইটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা, আমাদের এক বড় ভাইয়ের সার্কেল ছিল, সেখান থেকে আমরা একটা ব্যান্ড ফর্ম করছি, নাম হচ্ছে কাসিদা। সো প্রথম আমরা শাহবাগে পারফর্ম করছি, উই পারফর্ম দ্য কাওয়ালি। ইট ওয়াজ লাইক ইনসেন। আমি আমার আইডিতে পোস্ট করছি, বুম করছে, বুঝছো? সো তারপরে
অ্যাক্টিভিস্ট যারা ছিল, বিভিন্ন কালচারালি যারা খুব বেশি ওয়েল অর্গানাইজড বা যারা প্রমিনিয়েন্ট, তারা নক করতেছিল, কথা বলতেছিল। ওইটার পরে প্রথম পারফরমেন্সের পরেই আমরা প্রথম একটা ইয়ে পাই, মানে কনসার্ট করার অফার পাই। সেটা হইতেছে যে টিএসসি যে ডাস আছে, ডাস চত্বর যেটা, ওইখানে হচ্ছে যে আমরা পারফর্ম করার অফার পাই। সো সেখানে যাই, আমরা প্রথম পারফরমেন্সটা করি। ওই দিন বাসায় আসার পরে সোশ্যাল মিডিয়াতে দেখি লাইক বিয়ন্ডে চলে গেছে, ট্রেন্ড হয়ে গেছে দেশের। প্রচুর নিউজ হইতেছে, মানুষজন কথা বলতেছে, শেয়ার দিতেছে। তো আফটার দ্যাট এই কাসিদার সাথে আমি একটা লম্বা সময়, তোমার এই যে আগস্টের পর প্রায় 2-3 মাসের উপরে আরও, এখন আমি টিল নাও কাসিদার একজন ব্যান্ডের ওদের মার্কেটিং হেড হিসেবে আছি এবং ব্যান্ডের আর্টিস্ট হিসেবে আছি। সো এই লম্বা একটা সময়ে ওই যে ছোটবেলার থেকে আমি গান টান করতাম, গান গাইতাম, রিলিজিয়াস গান যেগুলো আছে সেগুলো গাওয়া হইতো। তারপরে হচ্ছে তোমার গানের প্রতি একটা মানে ভালোবাসা ছিল। করোনার সময় আমি একটা গানও বানাইছিলাম, তোমার ক্লাসরুম নামে একটা গান। আমরা ওই গানটা শুনবো দর্শক। আমরা আমাদের এপিসোডের শেষে ওই জনপ্রিয় গানটাই যদি আমরা বলি, আমরা ওটা শুনবো। কন্টিনিউ। ওই গানটা হইতেছে যে তোমার খুব মানুষ লাইক করছে, অনেক শেয়ার টেয়ার করলো, অনেক কিছু হইলো গানটা নিয়ে, মানুষজন কভার করে। আমার একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা মেয়ে কভার করে তার মা আমারে হচ্ছে পেজে পাঠাইছে। আমি দেখি আমি কান্না করে দিয়েছি। আই ওয়াজ লাইক ওকে, এই একটা গান আমি বাসায় বসে, তোমার যারা টেকনিক্যাল কাজ করে তারা বলতে বয়া মাইক্রোফোন আছে না, ওই বয়া মাইক্রোফোন দিয়ে আমরা হচ্ছে এটা রেকর্ড করছি। রেকর্ড করে আমার কম্পোজার যে ছিল কাজী সোহাইব হাসান, ও হচ্ছে এটাকে কম্পোজ করছে, এডিট করছে। গানটা লিখছে আমার এই ফ্রেন্ড, এই যে আমার মুক্তির ঘন্টা টিম কিন্তু এটা, হ্যাঁ। সো লিখছে আমার নাইমুর রহমান তালহা। সো একদম প্রথম থেকে আমরা যখন মুক্ত ঘন্টা ফর্ম করছি, আমাদের কো ফাউন্ডারদের মধ্যে একজন। সো যেটাই হোক, এই যে গান টান তো করতাম তখন থেকে। তারপরে এই যে কাসিদার সাথে জয়েন করলাম, একটা বিশাল ট্রেনিং গেল আমার উপরে। আমি ওই সূর্য সেনের রুমে যাই, কাসিদার ব্যান্ডের আমাদের স্পটটা হইতেছে, আমরা সূর্য সেনের যে মিউজিক রুম, ওইখানে প্র্যাকটিস করি। সেখানে যা প্র্যাকটিস করতাম, একটা ট্রেনিং হইলো, গলার একটা ট্রেনিং হইলো, গান শিখলাম নতুন করে, কিছুটা বুঝলাম যে আসলে গানে এইটার যে একটা আলাদা জনরা। দেখো আমার লাইফে অনেকগুলা ট্রানজিশনাল মুভমেন্ট গেছে। আমি গান করছি, এর আগে তোমার হচ্ছে যে অ্যাজ আ ফিল্ম ডিজাইনার হিসেবে লং একটা সময় কাজ করছি, গ্রাফিক্স ডিজাইনার। ফিল্মের পোস্টার টোস্টার বানাইতাম, মিউজিক ভিডিওর পোস্টার করতাম, তারপরে হচ্ছে বিভিন্ন কর্পোরেট কাজও করছি অ্যাজ এ ডিজাইনার। তারপরে হইলো কি, আমি ফিল্ম ডিরেক্টর হিসেবে কাজ করলাম, বেশ কিছু কর্পোরেট বা তোমার এই সেক্টরেও কাজ করা হইলো। তারপরে হইলো কি, আই গট ইনটু মিউজিক। লাইক আমার কাছে এই যে মানে স্টেজে বসে তুমি গান গাইতেছো, তোমার অডিয়েন্সরা তোমার সামনে বসে তুমি গান গাই, মানে তুমি থ্রো করতেছো, তারা তোমার প্রত্যেকটা ওয়ার্ডে তারা কন্ট্রোল হইতেছে। লাইক ইউ আর সামওয়ান হু ইজ কন্ট্রোলিং হিজ অর হার মাইন্ড, রাইট? আমি দেখলাম যে এটা ইম্প্যাক্ট, মানুষের উপরে পজিটিভ ইম্প্যাক্ট ফেলার খুব ভালো একটা প্ল্যাটফর্ম। আমি প্রথম থেকে আমার টার্গেট ছিল যে মানুষের উপরে আমার একটা ইম্প্যাক্ট থাকতে হবে, যেটা পজিটিভ হইতে হবে। দ্যাটস হোয়াট কল দাওয়া, রাইট? সো আমার কাছে এই জিনিসটা খুব ম্যাটার করতো। সো একটু শর্ট করে আনি, তো কাসিদা করলাম। কাসিদা করার পরে তোমার হইলো কি, আমার অ্যাপ্লাইয়ের প্রসেসিংগুলো চলতে থাকলো। তোমার অক্টোবর নভেম্বরের দিকে অ্যাপ্লাই করা শুরু করলাম। 2024 হ্যাঁ হ্যাঁ, গত বছরের কাহিনী। সো অ্যাপ্লাই করলাম। আমি হচ্ছে যে অ্যাপ্লাই করছি তোমার খুব কম ইউনিভার্সিটিতে। লাইক আমার কেন জানি ওই তোমার রিজেকশন, খুব বেশি রিজেক্টেড হবো এই জিনিসটা আমি চুজ মানে ভালো লাগতো না আমার। খুব মানুষ আমি। তো হইলো কি, আমি যেগুলো অ্যাপ্লাই করলাম 5-6টাতে অ্যাপ্লাই করলাম, আলহামদুলিল্লাহ 5-6টাতেই অলমোস্ট লাইক অ্যাকসেপ্টেন্স চলে আসলো। প্যারা হইতেছে যে ওই জায়গায় অ্যাকসেপ্টেন্স ঠিকই পাইলাম, বাট স্কলারশিপ ওরকম নাই, তোমার ডেফিসিট প্রচুর হাই, আমার জন্য হাই। লাইক আমি তো খুব মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করি, রাইট? সো আমার জন্য টাফ এত খরচ করে পড়া। সো তারপরে হইলো কি, ওদের কাউন্সিলরের সাথে আমার কথা হইলো, আমার নক্স কলেজের কাউন্সিলর, তার সাথে সে একটা ইন্টারভিউ নিছিল আমার। যিনি ছিল উনি কি প্রফেসর নাকি হচ্ছে জাস্ট? উনি হচ্ছে যে তোমার আর্ট কাউন্সিলর, লাইক আমাদের এই যে সংস্কৃতি বিষয়ক যে ফ্যাকাল্টি আছে ওই জায়গাটা ও হ্যান্ডেল করে, লাইক ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক যারা স্টুডেন্ট আছে এই জায়গাটা। ওনার সাথে আপনার কমিউনিকেশনটা কিভাবে হয়েছে? আচ্ছা, কমিউনিকেশন হইতেছে যে ইমেইলের মাধ্যমেই আছে। আমি ইমেইল করছি। আমি ওই বিষয়টাকে আপনি একটু দর্শকদের উদ্দেশ্য আপনি যদি শেয়ার করেন, যে প্রফেসরের সাথে অনেক সময় কথা বলতে হয়, বা কাউন্সিলরদের সাথে, বা হচ্ছে ইউনিভার্সিটি যারা হচ্ছে আপনার হচ্ছে এই আপনার ম্যানেজমেন্টে যারা থাকে তাদের সাথে কিন্তু কমিউনিকেশনের প্রয়োজন হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে ইমেইলের যে বিষয়টা, এই ক্ষেত্রে স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে বা হচ্ছে কমিউনিকেশন করবে, তাদের কোন কোন বিষয়গুলো মোস্ট অফ দা, মানে প্রথম জিনিস হইতেছে যে তুমি সর্বোচ্চ চেষ্টা করবা যে টু এক্সপ্রেস ইউরসেলফ। লাইক তুমি আসলে
এখানে যায় কি করবো, ওদেরকে কি ভ্যালু অ্যাড করবা, লাইক ও তোমার পিছনে এত বড় একটা ইনভেস্টমেন্ট করবে, ও তোমার লেটস সে তোমার ডিসকাউন্ট দিতেছে, হ্যাঁ, অন্য একটা স্টুডেন্ট পড়লে এখানে হচ্ছে যেই টাকা দিত তোমার সেখান থেকে অনেক কমায় আনতেছে, ওরা তোমার থেকে টাকা কেন নিতেছে দিচ্ছে? না, কেন দিবে, কেন দিচ্ছে আমাকে সুযোগটা? ওয়াই? Right. সো ওইটা তোমার বুঝাইতে হবে, অর্গানাইজডলি তোমার বলতে হবে যে হচ্ছে দিজ আর দ্য থিংস, এই ভ্যালু আমি অ্যাড করবো। যেমন আমার ক্ষেত্রে হয়েছে যে আমি বলছি যে আমি তোমার কলেজে আসলে, আমি আপনাদের কলেজে আসলে এই বিষয় নিয়ে কাজ করতে চাই, আর আমার স্বপ্নটা এরকম, আই হ্যাভ এ ড্রিম দ্যাট আই এম গোনা ওন অ্যান অস্কার, রাইট? সো এই যে স্বপ্নগুলা, এগুলো তো বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রে আমার যেই যারা হেল্প করবে, যেই প্রতিষ্ঠানগুলো হেল্প করবে, তারা তো আমার পোর্টফোলিওতে অ্যাড হবে এবং তাদের জন্য এটা একটা অ্যাচিভমেন্ট, রাইট? রাইট। সো এই যে বিষয়গুলো তাদের বুঝাইতে হবে যে আমরা হীনমন্যতার মধ্যে থাকবো যে আরে আমারে কি দিবে নাকি, আমি একটা মাদ্রাসায় পড়ি অথবা আমি একটা স্কুলে পড়ি, আমি কি পাবো কি পাবো না, বাট আমাদের ট্রাই করা যে বিষয়টা, ট্রাই না খালি তোমার কনফিডেন্স থাকতে হবে যে 100% আমি পাবো, আমি না পারলে পাইলে কে পাবে এটা। সো এই যে কনফিডেন্স, ওইটার সাথে তোমার অবভিয়াসলি তোমার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তোমার স্ট্রং একটা প্রোফাইল থাকতে হবে, তোমার গল্পটা ম্যাটার করে, রাইট? তুমি আসলে কি বলতেছো তারে, এবং আসলে তুমি কি নিয়ে কাজ, তোমার ফিউচার প্ল্যান কি, 10 বছর ক্লিয়ার আমাকে তাকে বুঝাতে হবে। 100% তোমার নিজের ক্লিয়ার থাকতে হবে এবং এটা লেজিট হইতে হবে, ট্রু হইতে হবে, অর্গানিক 100% হইতে হবে। এখন তুমি যাইয়া হচ্ছে একটা এজেন্সিতে যা বললা ভাই আমার অ্যাপ্লাই করে দেন, আপনি আপনার মতো করে দেন, সে বলে দিল যে তুমি হচ্ছে যে হইয়া আমেরিকার প্রেসিডেন্ট হবা, বাংলাদেশের প্রেসিডেন্ট হবা, ঈশা, বাট তুমি যখন গেলা সম্পর্কে জানাই নেই, তুমি জানোই না তুই কি করতেছো, তুমি গেলা তোমার এমবাসি থেকে রিজেক্ট করতেছো, তুমি বলতেছো ভাই আমারে কেন রিজেক্ট করলো, তোমার ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ ভাই আমারে তো দিল না। আপনি যেহেতু রিজেকশনের বিষয়টা আসলেন, আমি যদি একটা বলি, আমরা কিন্তু বাংলাদেশের অনেক স্টুডেন্ট কিন্তু এখন এই মুহূর্তে গত লাস্ট ইয়ার থেকে কিন্তু অনেক স্টাডি অ্যাব্রোডের জন্য যাচ্ছে, বেশিরভাগই কিন্তু হচ্ছে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে এবং হচ্ছে বেশিরভাগই হচ্ছে রিজেকশন হয়। কিন্তু নিজে নিজে অ্যাপ্লাই করার প্রসেসের মধ্যে যারা অ্যাপ্লাই করে এই রিজেকশনটা হয় না কেন, বা হচ্ছে এমবাসি কেন রিজেকশন দেয় না, এটার মধ্যে পার্থক্যটা কোথায়, এবং এই পার্থক্যটা থাকলে রিজেকশন কি আসলে হয় বা হবে কিনা এটা আচ্ছা প্রসেসিং। ধরো আমি বাংলাদেশ এমবাসির একজন অফিসার, হ্যাঁ, ভিসা অফিসার, আমাদের এমবাসি বাংলাদেশের অন্যান্য কান্ট্রি থেকে আমার কান্ট্রিতে ঢুকবে, হ্যাঁ। সো সেখানে আসার পরে ওরা আমি কোশ্চেন করলাম তুমি এই কান্ট্রিতে কেন ঢুকবা, পড়াশোনা যে করবা, তুমি এই ইউনিভার্সিটিতে যে কি করবা জিজ্ঞাসা করলাম, বা তুমি এই ইউনিভার্সিটিতে কেন পড়তে চাও, এই প্রশ্নগুলো যখন ও দেখলাম ও পুরো মনে হইতেছে যে আমি ওরা এখনই পুলিশে দিয়ে দিব, এমনি ভয় পাইতেছে, বা ও নিজেও জানে না নার্ভাস হয়ে যাচ্ছে, ও নিজেও জানে না কি করবে, তারপরে ও যে অ্যান্সার দিতেছে ও মুখস্থ করে আসছে, শুনেই বোঝা যাইতেছে, রাইট? এখন দেখো লেটসে আমি তোমারে বলছি কিছু একটা বলতে, তুমি মুখস্থ যদি বলো আমি কিন্তু শুনলেই বুঝবো, এটা তো খুব ন্যাচারাল থিংস। এখন দেখো বাঙালিদের সমস্যা হয় যে আমাদের ভাষাটা তো আসলে বাংলা, ইংলিশ না, সো সেই জন্য তোমার হচ্ছে যে এইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আমাদের উপরে, যে আমরা ইংলিশটা যখন বলি শিখে যাই, বাসা থেকে মুখস্থ করে যাই, ওখানে বলতেছি হইতেছে না, মানে বোঝা যাইতেছে যে মুখস্থ করে আসছি। সো এই যে লেজিটিমেসিটা ওইরকম থাকে না, সো ওইটার জন্য একটা প্রবলেম হয়। আর নিজেরা করলে হয় কি, একটা খুব হার্ড প্রসেস, এত ট্রমাটিক একটা প্রসেস এটা, এই যে বাইরে তুমি অ্যাপ্লাই করতেছো, ইউনিভার্সিটিতে হইতেছে না, আরও অনেক ভালো ভালো স্টুডেন্টদের আমি দেখছি যে নিজেরা করছে, বাট এই যে ওইরকমভাবে অর্গানাইজভাবে করতে পারে না, এই জন্য রিজেকশন আসছে, এইবার যাইতে পারতেছে না। আসলে সব জায়গায় তো তোমার ভালো খারাপ আছে, এবং সাকসেস রেট একটা থাকে যে হচ্ছে কিছু মানুষ পাইলে কিছু মানুষ পাবে না, এটাও একটা বিষয় আছে। সো এমন না যে তুমি এই জায়গায় একা একা করলে বা আয়সা করলেই খুব সাকসেস পায় যাবা, বাট 100% এইটাও একটা পথ। যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তুমি কষ্ট করতে পারো, সাথে অ্যাব্রোডে পড়ার জন্য করতে পারো। সো আসো এবার হচ্ছে যে নিজে নিজে করলে যেটা হয়, ওই তুমি তো জানো আসলে কেন করতেছো, ওই অ্যাপ্লাইয়ের প্রসেসে তুমি অনেক ইনফরমেশনস পাও। সো এই বিষয়গুলাই আর কি মূলত তোমার ম্যাটার করে, যেটা তোমার হচ্ছে মূলত এমবাসি যত দেখবে অর্গানিক, হ্যাঁ, আমার ফিউচার প্ল্যান কি, আমার হচ্ছে ডকুমেন্টের সাথে মিলছে কিনা, আমার রেকমেন্ডেশন লেটার আমার এসওপির সাথে মিলছে কিনা, ওভারঅল যদি আমাদের মিলে থাকে তাহলে হচ্ছে সেম জিনিসটা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার ওরাও এই জিনিসটা আসছে। তো আমরা ওভারঅল আপনার সম্পর্কে জানলাম, আপনার স্কলারশিপ সম্পর্কেও জানলাম, তবে আরেকটু বিষয় জানার আছে, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে যাচ্ছেন এবং কি ধরনের আপনার ভবিষ্যৎ প্ল্যান, এবং ওই সাবজেক্ট আপনি কেন চয়েস করেছেন, এবং এটা বর্তমান বিশ্বে কি ধরনের আপনার ইফেক্টিভ আপনার মনে হয়? আচ্ছা, আমার সাবজেক্ট হইতেছে ফিল্ম এন্ড লিবারেল স্টাডিজ। আমি জানি এটা শোনার পরে একটু হ্যাঁ, আমি আপনাকে কোশ্চেন করব এই জায়গায়। ফিল্ম এন্ড হচ্ছে আপনার লিবারেল স্টাডিজ। তো আপনি তো একজন মাদার সিস্টার, রাইট?
তো এই মাদ্রাসা স্টুডেন্ট হয়ে আপনি কেন এই সাবজেক্টটা চয়েস করলেন, বা কেন আপনি তো অন্য ফিল্ম কোনো কেন সাবজেক্ট নিতে পড়তেছে? পারতেন, হ্যাঁ, অ্যাজ এ হ্যাঁ। মাদ্রাসার স্টুডেন্ট আপনি অন্য কোনো ইসলামিক হিস্টোরি নিতে পারতেন, আচ্ছা, কালচার আচ্ছা, নিতে পারতেন, আচ্ছা, আচ্ছা। আদার্স অনেকগুলো আছে, হ্যাঁ। বাট কেন এই সাবজেক্টে ফিল্মই আপনি কেন, না? কেন? কেন সিএসসি নিলা, সিএস কেন হ্যাঁ পড়লাম হ্যাঁ, না, আপনি কেন ফিজিক্স কেন, কম্পিউটার কেমিস্ট্রি, সায়েন্স কেন কম্পিউটার নিলেন না? সায়েন্স? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটাই নিলেন কেন? আচ্ছা। সো ঘটনা হইতেছে যে তোমার চলচ্চিত্র একটা মাধ্যম, বুঝছো? আমি আমার লাইফে একটা ফিল্ম বানাইছিলাম মোবাইল দিয়া, সেটা হচ্ছে স্টার আচ্ছা, সিনেপ্লেক্সে আর কি স্ক্রিনিং হয়েছিল। সো বাহ! ওই দিন আমি দেখছি যে একটা গল্প চলতেছে স্ক্রিনের মধ্যে, মানুষ শোনার পর কেমনে এটার সাথে কানেক্ট করতেছে, রাইট? সো আমার মনে হয়েছে যে সিনেমা হইতেছে যে একটা মাধ্যম, এই মাধ্যমের মাধ্যমে আমি আমার গল্পটা মানুষের বলতে পারবো। এখন দেখো বাংলাদেশে প্রচুর গল্প। আমার তুমি মাইনুল, তোমার লাইফের নিয়ে একটা বিশাল চলচ্চিত্র হইতে পারে যেটা তুমি কল্পনাও করতে পারবা না। সেটা সুপার হিট হইতে পারে যদি আমি সেটা ওইভাবে মার্কেট করতে পারি, প্লেসমেন্ট করতে পারি এবং ওইভাবে উপস্থাপন করতে বানাইতে পারি। পারি, রাইট? রাইট। সো বাংলাদেশের অনেক হিস্টোরিক্যাল কনটেক্সট আছে। যেমন মনে করো এই যে বাঁশের কেল্লা, খুব হুম, ইন্সপিরেশনাল বলো আর বলো যে হচ্ছে খুব মোটিভেটিং একটা স্টোরি। হইছে ফিল্ম বানাইছে? বানাইতে পারি নাই আমরা এখন। ওই কোয়ালিটির বলিউড যেমনে বানাইতেছে, হলিউড যেমনে বানাইতেছে, পারছি বানাইতে? পারি নাই। কি বানাইতেছি আমরা? এই প্রেমিক-প্রেমিকা, এই হচ্ছে এখন কিছু ভালো কনটেন্ট হইতেছে, ওটিটিরা করতেছে, বিভিন্ন প্ল্যাটফর্ম হইতেছে। সো আমার কথাটা হইতেছে কি, আমার তো একটা আইডিওলজি, আমি বিলং করি। আমার নিজের একটা আদর্শ আছে। সেই আদর্শটারে আ মানুষের কাছে পৌঁছাইতে হবে তো। এটা একটা মাধ্যম। সো এই মাধ্যমটারে নিয়া যদি আমি কাজ না করি, আমি সাদ যদি পিছায়া যাই, তাইলে নেক্সট আর কেউ এই জায়গায় আইসা কাজ করবে না। সো আমার মনে হইছে যে মানে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছেই আসলে এই কাজ করার জন্য। রাইট? এখন আসো যে হচ্ছে এই মিউজিকের বিষয়। এই তোমার মিউজিক দিয়ে একটা স্কলারশিপ পাইছি। গান মানে গলা দিয়ে গান গাইছি, তারা শুনছে। আ শুনে আমারে বিশাল অ্যামাউন্টের একটা স্কলারশিপ দিছে। এই যে বিষয়গুলা, ওরা কেন এটারে এত প্রায়োরিটি দেয়? তুমি চিন্তা করো, একটু ভাবো যে একটা কলেজ তোমারে এতগুলা ডলারের স্কলারশিপ কেন দিবে? কেন দিবেন? নিশ্চিত এই জায়গায় কোনো একটা রিজন আছে। টুইস্ট আছে, হ্যাঁ, রাইট? twist আছে। তুমি বললাম স্টেজে বসে তুমি যখন গান গাবা, তুমি কন্ট্রোল করতে পারবা ওদের মাইন্ড। এই মাধ্যমে তোমার কন্ট্রিবিউশন কি? তোমার কন্ট্রিবিউশন যদি না থাকে, তুমি তো মানুষের সেখানে তো পজিটিভ স্পেস তৈরি করতে পারবা না। একটা মাধ্যম রাইট। তৈরি করতে পারবা না যে এটাও একটা পন্থা যেখানে তুমি নিজের স্টোরি বলবা, নিজের গল্প বলবা, নিজের দাওয়াহ যেটাকে বলো পৌঁছাবা মানুষের কাছে। সো আমার মনে হয়েছে যে এটা একটা পন্থা, এটা একটা মাধ্যম যেটাকে এক্সপ্লোর করা উচিত। আমি নিজে খুব রিস্ক নিয়ে আসলে এই ডিসিশন নিছি। আসলে এই জায়গাটা খুব রিস্কি এবং এথিক্যালি এখানে আমাদের জন্য টিকে থাকাটা, আসলে এখন পর্যন্ত আমার টিকে থাকতে অনেক এফোর্ট দিতে হইছে। অনেক কিছু মেইনটেইন করে চলতে হইছে। সো এইটা আমার করতে হবে, মেইনটেইন করতে হবে, মেইনটেইন করে চলতে হবে, এইটা আমি জানি এবং আমি বিশ্বাস করি যে মহান রব্বুল আলামিন আমার এই রাস্তায় হেল্প করবে এবং আমি একদিন অস্কার জিতবো। বাঙালি হিসেবে একজন মানে অস্কার পাওয়া নির্মাতা হব। এই যে একটা স্বপ্ন আমি দেখি। এই সেম কথা কিন্তু আমি ইউনিভার্সিটির ওই যে আমার ইন্টারভিউ নিছে, ওরাও বলছে যে, "ভাই আমি কিন্তু অস্কার পাবো। সো হয় তোমার কলেজে পড়ে পাবো, নাইলে আমি অন্য আরেকটা কলেজে পড়ে আচ্ছা। পাবো।" সো এই যে তোমার কনফিডেন্স, এই যে তুমি কথাটা যা বলছো ওরে, এবং উইথ দ্যাট তোমার নিজের ব্যাকগ্রাউন্ড এবং হার্ড ওয়ার্ক, সবগুলা যখন টিউন করা এক জায়গায় নিয়ে আসতে পারবা, তখন এটা কাজ করবে। এখন আসো, বাম আমার তো অলরেডি আমি বললাম যে কি কারণে আমি এই সাবজেক্ট নিলাম। আমার একটা গল্প আমার বলতে ভুলে গেছি। আমার হইছে কি তোমার একদিন ড্যাফোডিলের অনেক বড় স্টুডেন্ট যারা তারা 2nd ইয়ার, 3rd ইয়ারে পড়ে। ওইখানে আ একটা ক্লাব ছিল 100 মিলিয়ন মাইন্ডসেট। সো সেই ক্লাবের মধ্যে তোমার সবাই সিনিয়র আমার। আমি হচ্ছে তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমি গেছি, ওদের সাথে কানেক্ট করছি, ইমেইল করছি। লাইক একটা Facebook এ একটা দেখছি যে অপরচুনিটি আছে, ইমেইল করে টোরে ওদের সাথে কানেক্ট করছি। ওরা একটা ইন্টারভিউ নিছে। ওরা বলছে যে, "স্যার তুমি সিলেক্টেড। ইউ ক্যান কাম ওভার টু আওয়ার ক্যাম্পাস। আমরা হচ্ছে যে একটা ছোট একটা ওয়ার্ম আপ সেশন তোমার সাথে করব।" সো আমি গেলাম। ওদের সাথে হচ্ছে কয়েকদিন ১-২ দিন কাজ করলাম। একদিন আমারে কথা বলতে দেয়া হইলো ওদের মাঝখানে। সো আমার জন্য তো টাফ, বুঝতেছো যে একটা মাদ্রাসার ছাত্র, তখন আমি ফার্স্ট ইয়ারে, তখন আমি অনেক বেশি তোমার হচ্ছে যে পাবলিক স্পিকিং রে ইয়ে করে নাই। মানে তখনও তেমন ভালো কথা নেটওয়ার্কিং বলতে বা পারি হচ্ছে নাই। সবার সাথে ওরকম হ্যাঁ, মিশা হয়নি। তখনও ওরকম এক্সপ্লোর করি নাই। সো ১ম যায়া যখন কথা বললাম, তারা যে অ্যাপ্রিশিয়েট করল, এই যে আমার থেকে এত সিনিয়র মানুষরা সামনে দাঁড়ায় আছে, তারপরে যে আমি কনফিডেন্স নিয়ে যে কথা বলতেছি, হুম। আমার তখন মনে হইছে যে আসলে দুনিয়াটা তুমি যেমনে চিন্তা করবা, তোমারে দুনিয়া
তেমনভাবে আর কি হচ্ছে পুরা এনভায়রনমেন্ট পুরা মানে প্রকৃতি তোমারে চাইবে যে আসলে তুমি এইটাই তোমার ইমাজিনারি একটা ওয়ার্ল্ড বানায়ও যদি তুমি ডিলিউশনে যাও যদি চিন্তা করো যে আচ্ছা আম সামওয়ান লাইক দিস আমি আসলে আমি মাইনুল আমি এটা করতে পারবো ইনশাআল্লাহ বিশ্বাস রাখছো কনফিডেন্স রাখছো অ্যান্ড এক্সিকিউট করছো হার্ডেস্ট ওয়েতে হার্ড ওয়ার্ক করে সবার উচিত বুস্ট ইউর কনফিডেন্স 100% এটা করতে হবে আচ্ছা আমরা ওভারঅল আজকে জেনেছি সবকিছুই জানলাম আর আপনার যে নক্স কলেজ থেকে যে স্কলারশিপ পাওয়ার প্রসেসটা আমরা শর্টভাবে জেনেছি আপনার কি এমনিতে যেই আমরা জানি যে স্টুডেন্টদের মধ্যে যে বিষয়টা প্রচলন আছে যে আমি বাইরে পড়তে যাব আমার একটা এক্সাম দেওয়া লাগে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা প্রবলেম বিগ ইস্যু বলা যায় তো সবাই এটার জন্য একটা টাইম নিয়ে প্রিপারেশন নেয় সবকিছু করে তো আপনি কোনটার জন্য প্রিপারেশন নিয়েছেন টোফেল আইএলটিএস নাকি ডুয়োলিঙ্গো এবং কোনটা আপনাকে হেল্প করছে আর এটা কোনো ম্যাটার করে কিনা হ্যাঁ এটা কোনো ম্যাটার করে কিনা ওই বিষয়টাও বলবো আমি এবারে বলি এই আরেকটা মিথ হচ্ছে ভাঙি আইএলটিএস লাগে না আমার বুঝছো কিভাবে আমি আমার লাইফে আইএলটিএস এর কোনো এক্সাম মানে দিয়ে মক টেস্ট দিছিলাম ফ্যামিলি আমারে জোর করে পারে না খালি ভর্তি করে দিতে আইএলটিএস তো তুই আমেরিকায় অ্যাপ্লাই করবি তোর তো আইএলটিএস করতেই হবে হ্যাঁ অবশ্যই লাগবে এটা আমরা সবাই জানি আমি ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া যাব আইএলটিএস লাগবে আমার রিয়ালিটি হইতেছে যে আমি ডুয়োলিঙ্গোর এক্সাম দিছি বাসায় বসে আমার ল্যাপটপে আর সেই যে ফি লাগে একটা $49 মনে হয় এইটার কুপন কোড আবার আমি পাইছি কলেজের থেকে মানে ইউনিভার্সিটি থেকে তারা আমারে দিছে অলরেডি জেনে দিয়ে দিছে সো আমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে 1 পয়সা খরচ হয় নাই উইথ দ্যাট আমি বাসায় বসে দিছি 1 সপ্তাহের মতো মনে হয় ইউটিউবে একটু ভিডিও দেখছি যে ডুয়োলিঙ্গো কেমনে দিব আর বাসায় বসে একটু প্র্যাকটিস করছি সো এই টেস্ট দেওয়ার পরে যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট একদম অনেক বেশি হাই তা না নর্মাল মানে ইংলিশে আমি মোটামুটি প্রফিশিয়েন্ট এই জিনিসটা প্রুফ করছি এইটা এর বাইরে আর কোথাও কোনো কাজে লাগে না বেসিক্যালি হচ্ছে তারা দেখে যে আমার তুমি ইংলিশে আমি কথা বলতে পারি কিনা যেহেতু তারা আমার একটা ইন্টারভিউ দিচ্ছে হ্যাঁ তো ওভারঅল হচ্ছে ইউএস এর জন্য তোমার প্রফিসিয়েন্সি টেস্ট এখন ওই রকম ভাবে ম্যাটার করে না আই ডোন্ট নো অন্য কোনো কান্ট্রিতে হয়তো বা আইএলটিএস এর স্কোর হ্যাঁ একটা আছে যে তোমার হচ্ছে এই পরিমাণ স্কোর থাকলে তুমি এই কলেজে অ্যাপ্লাই করতে পারবে একটা রিকোয়ারমেন্ট থাকে ইয়েস সো এটা অবভিয়াসলি খুবই দারুণ লাগলো আপনার সাথে কথা বলে তবে আরো দারুণ লাগবে দর্শকদেরও আরো ভালো লাগবে যখন আপনি আমাদেরকে গান শোনাবেন আমরা আপনার একটা জনপ্রিয় গান আছে যেটা হচ্ছে আপনার ক্লাসরুম নামে আমি যদি ভুল না করে থাকি তো ওটা শুনে আমরা শেষ করতে চাই দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই এবং ওটা দিয়ে আমরা আমাদের আজকের পডকাস্টে সমাপ্তি করতে যাচ্ছি আমার চেনা ক্লাসরুম বন্ধ তালা পড়ে আছে কতদিন হাজার সুরের ছন্দ আর ক্যান্টিনে জমারিন মনে পড়ে যায় স্মৃতিতে হাজার সুখের ক্ষণ মনে পড়ে যায় টিফিনের পরে গল্পের আয়োজন মনে পড়ে যায় স্মৃতিতে হাজার সুখের ক্ষণ মনে পড়ে যায় টিফিনের পরে গল্পের আয়োজন আজান শুনে ফজর শেষে ঘুম থেকে উঠতাম বাবা মায়ের ওই মিষ্টি ডাকে তিক্ততা খুঁজতাম আমার বায়োলজি বক্স নিখোঁজ হলো জ্যামিতিটা পড়ে নেই উপপাদ্যের ধাঁধাগুলো আজ না 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 আমি লিরিক্সও ভুলে গেছি দেখছো সো আমি এক্সট্রিমলি সরি যাই হোক আমি লাস্টে একটা জিনিস বলে রাখি তোমার এটা আমি অ্যাড করতে ভুলে গেছি এটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হইতেছে যে তোমার এই সব কিছুর বাইরে আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাইট তো লাইফে তোমার সর্ট আউট করতে হবে যে তুমি যে স্বপ্নগুলো দেখো সেই স্বপ্নগুলোর ব্যাকগ্রাউন্ডে তোমার ফাইন্যান্সের একটা বিশাল ব্যাপার থাকে সো সেই জন্য স্কিল তো ডেভেলপ করবা সব কিছু করবা উইথ দ্যাট ট্রাই টু ফাইন্যান্স ইউর সেলফ বাই মানে নিজের এফোর্টটার মাধ্যমে নিজে অ্যাফোর্ড করো নিজে রাইট সো আমার ক্ষেত্রে হয়েছে কি আই হ্যাভ এ প্ল্যান রাইট নাও যে আমার একটা মানে ব্র্যান্ডিং এজেন্সি নিয়ে আমি কাজ করবো আমাদের ওটা ফর্ম করা হয়েছে ইনভেস্টরদের সাথেও বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে সো আমার কিন্তু খালি যে ফিল্ম বানাবো চলচ্চিত্র নির্মাতা হব এই করব সেই করব এর পাশাপাশি কিন্তু কর্পোরেট একটা সেক্টর আছে ফাইন্যান্সের একটা সেক্টর আছে এই কাজগুলো করার ক্ষেত্রে আমার যায় যেন সংস্কৃতি ওই মন্ত্রণালয়ে যায় দ্বার প্রান্তে দাঁড়ায় থাকতে না হয় যে ভাই আমার টাকা দেন কিছু আমি একটা ফিল্ম বানাবো ওই ইনভেস্টরের কাছে যায় যেন বলতে না হয় ভাই আমার একটু হেল্প করেন অলরেডি আমার জন্য একটা ফান্ড ম্যানেজ থাকে সো ইউ হ্যাভ টু লাইক ট্রাই যে আপনি নিজে ফাইন্যান্সিয়ালি হচ্ছে এক্সিলেন্সি গ্র্যাব করতেছে সো সেই ক্ষেত্রে এইটারে আসলে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত এইটা একটা ওয়ে আউট বের করা এখন দুনিয়া এত সহজ হয়েছে লাইক লিটারালি তুমি যদি 1 মাস ট্রাই করো যে ইউ হ্যাভ টু আর্ন মানি
তুমি 100% ওয়ে পাবা কেমনে কামাইতে হবে যদি তোমার স্কিল থাকে আর কি। সো সেই ক্ষেত্রে বিজনেস বিল্ড করো, এন্টারপ্রেনার হও, সাইড হাসেল করো, তারপরে এখন বিভিন্ন ধরনের সিস্টেমেটিক্যাল জায়গা আছে, এআই টিআই এর বিশাল এক জনরা। সো এগুলা দিয়েও চাইলে তুমি হচ্ছে বিভিন্ন জিনিস বানায় টানায় টাকা কামাইতে পারবা। সো ইনকামের বিষয়টা আমি প্রত্যেকটা স্টুডেন্টরে লাইক 100% ট্রাই টু আর্ন মানি অ্যান্ড অ্যাফোর্ড ইউর ওন সেলফ, লাইক তুমি নিজে অ্যাফোর্ড করো। ওকে, সো দ্যাটস আ থিং হোয়াট আই ওয়ান্টেড টু লাইক অ্যাড, কারণ এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট টু নো ফর দোজ স্টুডেন্ট। সো দ্যাটস ইট। দর্শক, আমাদের সাথে আজকের পডকাস্টে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন ইউএস এর নক্স কলেজ থেকে স্কলারশিপ পাওয়া সাদ আল আমিন। আমরা তার কাছ থেকে জানলাম তিনি কিভাবে এত বড় একটি স্কলারশিপ পেয়েছেন এবং কিভাবে তিনি তার লাইফে যে ট্রান্সফরমেশন করেছেন এবং তার যে ইসিএ কার্যক্রম এবং খুবই টিনেজ লাইফ থেকে তিনি কী ধরনের কার্যক্রমে যুক্ত ছিলেন এবং সেই ধরনের অ্যাক্টিভিটিস তার লাইফে কী ধরনের হেল্প করেছে এবং তার স্কলারশিপের জন্য কী ধরনের হেল্প করেছে, আমরা সবগুলো বিষয় আজকের পডকাস্টের মাধ্যমে জেনেছি। তো আজকের পডকাস্টের মতো আমাদের নেক্সট পডকাস্টে নতুন অতিথিদের সাথে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।